বিধান সংস্কারের যে বিষয়টি নিয়ে আসলে অনেক বেশি বিতর্ক হচ্ছে যে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি জনগণতান্ত্রিক বাংলাদেশ। আপনি যতই বাংলাদেশের নাম অনেক শব্দ যোগ করে করে পরিবর্তন করুন না কেন, আদতে কোনো পরিবর্তন হবে না। সংবিধান সংস্কার কমিশন তো অনেকগুলো সংস্কারের প্রস্তাব এনেছে। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা আছে, সেখানে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটি আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং একই সাথে রাষ্ট্রপতি যাতে সরাসরি নির্বাচনের মধ্যে দিয়ে আসেন সেই জায়গাটা আছে। 11টি সংস্কার কমিশনের মধ্যে 4টির সুপারিশ এই পর্যন্ত দেওয়া হয়েছে। নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশন। এই যে সুপারিশগুলো এখন পর্যন্ত যেটি এসেছে সেটি সম্পর্কে আপনি একজন আইনজীবী, আপনার মতামতটা আসলে জানতে চাইব। দেখুন, নির্বাচন কমিশন যেই রিপোর্টটি দিয়েছে ওনারা আরো 1 মাস সময়ে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আগামী মাসে সম্ভবত ফাইনাল রিপোর্টটি আসবে। তার আগে আমরা যেই বিষয়গুলো দেখেছি যে একটি নির্বাচন যেটি অতীতে আমরা দেখেছি 3টি নির্বাচন পরপর হয়েছে, যেই নির্বাচনগুলো ভয়াবহ রকম কারচুপিপূর্ণ ছিল, যেই নির্বাচনগুলোতে মানুষ কেউ ভোট দিতে পারেনি, যেই নির্বাচনগুলোতে ফলাফল আগেই নির্ধারিত হয়ে গেছে, এরকম নির্বাচন ঠান্ডা মাথায় আয়োজন করবার জন্যে এই নির্বাচন আয়োজনের সঙ্গে যারা সরাসরি যুক্ত, নির্বাচন কমিশনের কথা আমরা বলছি, তাদেরকে আইনের আওতায় আনা এবং বিচারের আওতায় আনবার একটি সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশন গঠন করবার যে আইন, সে আইনটি আরো কিভাবে মানে ঠিক মতো আরেকটু বেটার আইন করা যায় সেটার একটু সুপারিশ এসছে এবং খুব সম্ভবত তাদের কাছে চিফ অ্যাডভাইজার্স অফিস থেকে বলা হয়েছে আইনের খসড়াটা যেন এই নির্বাচন সংস্কার কমিশনই তৈরি করে দেয়। সেটা হয়তো আমরা সামনের মাসের মধ্যে পেতে যাব। যেহেতু আমি নারী, সো নারীদের ব্যাপারে একটি নতুন সংস্কারের প্রস্তাব এসছে। 100টি আসনে নারীরা রোটেশনের ভিত্তিতে আসন সংখ্যা বাড়বে সংসদের এবং 100 আসনে নারীদেরকে নির্বাচনে সরাসরি মনোনয়ন দিতে হবে এবং সেই 100টি আসনে নারী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আরেকজন নারী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই জায়গাটিতে আমার একটু আপত্তি আছে। আমার কাছে মনে হয়েছে আপনার সংসদে যে সংরক্ষিত 50টি নারী আসন সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন ইন আ ডিফারেন্ট ওয়ে। কেন? বিকজ আপনার যে দলগুলোর উপর যদি এরকম চাপ তৈরি করা যেত যে আপনাকে অন্তত 1/3 আসনে, 300 আসনেই থাকলো, 1/3 আসনে ন্যূনতম নারীদেরকে মনোনয়ন দিতেই হবে ডিরেক্ট ইলেকশনে, প্রতিদ্বন্দ্বী পুরুষ হোক, নারী হোক কিংবা তৃতীয় লিঙ্গের হোক, কিছু যায় আসে না রে ভাই, নারীর সঙ্গে নারীকেই কেন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে? এই যে আমাদের মানসিক গঠন না, এই গঠনটার বোধহয় পরিবর্তন আসার সময় এসছে। সো আমার কাছে মনে হচ্ছে এটা ওই রিজার্ভ সিটের একটা এক্সটেন্ডেড ভার্সন। এটা না করে বরং দলগুলোর উপর সেই চাপ দেয়া হোক, কারণ আমাদের দলগুলো বিএনপি, আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দলগুলোতে নারী প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন নারীর সংখ্যা কিন্তু অনেক। এলাকায় জনপ্রিয়তা আছে, এলাকার সঙ্গে যোগসূত্র আছে, এলাকার সঙ্গে কন্টিনিউয়াস কানেকশন মেনটেইন করে, এলাকায় রেগুলার ভিজিট করে এবং একই সঙ্গে সংসদে যাবার এবং সংসদের পলিসি মেকিং এ ভূমিকা রাখবার মতন যোগ্যতা সম্পন্ন নারী যে একেবারেই কম তা কিন্তু না, যথেষ্ট আছে। সো এই নারীদেরকে যদি আপনি একটু পুশ করেন, তাহলে দলগুলোকে একটু পুশ করেন, তাহলে কিন্তু নারীরা উঠে আসতে পারে। মনোভাবটা আগে চেঞ্জ করতে হবে নারীদের প্রতি এবং সুযোগ সৃষ্টি করে দেওয়ার একটা বিষয়। আর সংবিধান সংস্কার কমিশন তো অনেকগুলো সংস্কারের প্রস্তাব এনেছে। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা আছে, সেখানে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটি আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং একই সাথে রাষ্ট্রপতি যাতে সরাসরি নির্বাচনের মধ্যে দিয়ে আসেন সেই জায়গাটা আছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আপনারা দেখেন আমাদের 53 বছর আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যা বলেন সেটারই একো করেন, এর বেশি এর বাইরে আমরা রাষ্ট্রপতিদের কোনো ভূমিকা রাখতে দেখি না। এবং আমরা এমন ব্যক্তিকে এই রাষ্ট্রপতি মনোনীত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি গত অ্যাটলিস্ট 90 যে যেই ব্যক্তিরা আসলে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভয়েস হিসেবে দাঁড়াতে পারেন নাই, নিজেদের স্বাতন্ত্র কোনো দিকে প্রমাণ করতে পারেন নাই। সো এটারই যদি ধারাবাহিকতা চলতে থাকে তাহলে কোনো মেক সেন্স করে না। সে কারণে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আপার হাউসের
কথা যেটা বলা হয়েছে সেটা কিন্তু বিএনপি তার ভিশন 2030 থেকে শুরু করে 27 দফা 31 দফা এই সকল জায়গায় কিন্তু বলা হয়েছে যে এই জায়গাগুলোতে একটা ভারসাম্যের ব্যাপার আনবার কথা। সংবিধান সংস্কারের যে বিষয়টি নিয়ে আসলে অনেক বেশি বিতর্ক হচ্ছে যে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি জনগণতান্ত্রিক বাংলাদেশ। আমরা যে মূল 4টি নীতির কথা বলে থাকি সেটি হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা, সেটি কি ধর্মনিরপেক্ষতা নাকি বহুত্ববাদ? এই পরিবর্তনগুলো আসলে আসলে যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা কিভাবে পরিবর্তন করবেন নিজেকে, মানে এই পরিবর্তনের মাধ্যমে কি রাজনীতিবিদরা নিজেদের পরিবর্তন করবেন? এই পরিবর্তনের মাধ্যমে কি যারা দেশ পরিচালনা করবেন তারা নিজেদের পরিবর্তন করবেন? আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমাদের বাংলা একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আপনি বাংলাদেশের নাম জনগণতন্ত্রী বাংলাদেশ দেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দেন, যাই দেন না কেন, এই দেশের মানুষ যতদিন পর্যন্ত নাগরিক হয়ে না উঠবে, এই দেশের মানুষ যতদিন পর্যন্ত রাষ্ট্রের সঙ্গে তার যেই চুক্তি অর্থাৎ সংবিধান এটাকে বুঝতে এবং আত্মস্থ করতে সক্ষম না হবে, কারণ এটা আত্মস্থ করার সাথে তার নিজের অধিকার দাবি করাটা সরাসরি সংযুক্ত। এই বিষয়গুলোতে যতদিন পর্যন্ত মানুষ সচেতন না হবে, মানুষ যতদিন পর্যন্ত তার প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে অন্য কোনো কিছুর দ্বারা ইনফ্লুয়েন্সড হবে, সেটা ভয় হতে পারে, সেটা লোভ হতে পারে, সেটা একদিনের ফুর্তি হতে পারে, ইট কুড বি এনিথিং, যতদিন পর্যন্ত এই জায়গাগুলোতে পরিবর্তন না আসবে, আপনি যতই বাংলাদেশের নাম অনেক শব্দ যোগ করে করে পরিবর্তন করুন না কেন, আদতে কোনো পরিবর্তন হবে না। এবং ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদ যেই কথাটি বলছিলাম, দেখুন, ধর্মনিরপেক্ষতা আপনি যখন সংবিধান থেকে তুলে দিচ্ছেন তখন কিন্তু আপনি বেসিক নেচার অফ দি কনস্টিটিউশনটাকে পাল্টে দিচ্ছেন। এখন কেউ কেউ তর্ক করতে পারে বাংলাদেশে তো 53 বছর ধরে ধর্মনিরপেক্ষতা ছিল সংবিধানে, কিন্তু তারপরও কি আমরা রামু, নাসিরনগর, কলমাকান্দা, ঠাকুরগাঁ, ঈশ্বরদী, অভয়নগর এসব জায়গা তো আমরা দেখেছি, তাই না, কি হয়েছে বাংলাদেশ। এবং সংখ্যালঘু যে কোনো পট পরিবর্তন, যে কোনো কিছুর পরিবর্তনের প্রথম ভিকটিমটা হচ্ছে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়। এবং যে কোনো একটা গুজব তুলে, ইস্যু তুলে, ফেসবুকে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়ে আপনি লন্ডভন্ড করে দিতে পারেন একেবারে, এবং সেটা আজকে না, সেটা আমরা বহু বছর ধরেই দেখে আসছি। সো এই জায়গাগুলোতে পরিবর্তন না এনে আপনি ধর্মনিরপেক্ষতা রাখলেন বা আপনি তুলে দিলেন, তাতে কি বা যায় আসে? পরবর্তীতে যারা গভর্নমেন্ট ফর্ম করবে, যারাই মানুষের ভোটে সরকার গঠন করবে, তাদের যদি সেই সংস্কার করবার সদিচ্ছা না থাকে তাহলে এই সংস্কারগুলো বাস্তবায়িত হবে না। এক, দুই হচ্ছে অতীতের কথা অনেকেই জানেন, 3 জোটের রূপরেখা 90 উত্তর তো দুই দলের কাউকেই সেভাবে মানতে দেখা যায়নি। 90-এর গণ অভ্যুত্থানের সাথে 24-এর কিন্তু কিছু বেসিক ডিফারেন্স আছে। 90-তে এত রক্ত ঝরেনি, রক্ত ঝরেছে কিন্তু 1,500 মানুষ 1.5 মাসের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হওয়া, পুলিশের গুলিতে, তাও আবার চোখ হারানো, পঙ্গু হওয়া, প্রায় 30,000 মানুষ আহত হওয়া, এটা একটা ম্যাসিভ ব্যাপার। হ্যাঁ, সো এটার পরে যদি আসলে পলিটিক্যাল সংস্কার সেই অর্থে না হয়, তাহলে আমি মনে করি যে এইরকম সচেতনতা আমি মানুষের মধ্যে এখন লক্ষ্য করছি, পলিটিক্যাল কনসিয়াসনেস, এটা কিন্তু মানুষ চোখ বন্ধ করে বা মুখ বন্ধ করে মেনে নেবে আমার মনে হয় না। তো যদি কোনো দল মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসে এই সংস্কার থেকে কিছুটা পিছু হটে, তার মূল্য তাকে দিতে হবে। অনেকগুলো প্রস্তাবনার মধ্যে একটি হচ্ছে যে প্রার্থিতার ন্যূনতম বয়স যেন 21 বছর করা হয় এবং তরুণ তরুণীদের রাজনীতিতে রাখার জন্য 10% কোটার কথা বলা হয়েছে। 10% কোটা, আপনার কাছে কি মনে হয় যে এই যে প্রস্তাবনাটা সেটি তরুণ তরুণীদের রাজনীতিতে অংশগ্রহণে তাদেরকে আরো বেশি উৎসাহিত করবে? আপনি এটিকে আসলে কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশে সময় সময় যতগুলো পরিবর্তন এসছে, সেটা 52-র ভাষা আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 24-এর গণ অভ্যুত্থান, প্রতিটারই লিড রোলে কিন্তু আমরা তরুণ সমাজকে দেখেছি, প্রতিটা লিড রোলে আমরা ছাত্র সমাজকে দেখেছি। এবং 1/11-এর সরকার নিয়ে আমার ভাই যেটা বলছিলেন, 1/11-এর পতনের ঘন্টা কিন্তু বেজেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছোট্ট ঘটনাকে, খেলার মাঠের ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে। সো স্টুডেন্ট এবং ইয়াং ফোর্স তারা কিন্তু সব সময় পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখে। সো তাদের এই শক্তিকে অগ্রাহ্য কেউ মানে কখনো করলে সেটা ভুল করেছে। আর
21 বছর বয়স, এই ব্যাপারে তো একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা জানি যে আমাদের ইয়াং স্টুডেন্টসরা যারা এই গণ অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত ছিল, রক্ত দিয়েছে, আহত হয়েছে, তারা রাজনৈতিক একটি দল করতে চাইছে। কেউ কেউ মনে করছে সেই দলকে ফ্যাসিলিটেট করার জন্যই 25 থেকে বয়সটি 21-এ নামিয়ে আনা হচ্ছে। এটা যদি আসলে মাথায় রেখে করা হয়, সার্টেনলি পলিটিক্যাল পার্টিগুলো এক ধরনের অবজেকশন তুলতেই পারে, বিকজ আপনি যখন কোনো একটা এজেন্ডা সামনে রেখে কোনো একটা বিশেষ গোষ্ঠী বা কোনো একটা বিশেষ ব্যক্তি বা কোনো একটা বিশেষ মতকে সুবিধা দেওয়ার জন্য জেনারেল আইন পরিবর্তন করবেন, সাধারণ নিয়মের ব্যত্যয় মানে পরিবর্তন আনবেন, তখন কিন্তু আপনার মোটিভ নিয়ে প্রশ্ন আসবে। আমরা বিশ্বাস করতে চাই এই সরকারটি কোনো বিশেষ মত, কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বিশেষ দল কিংবা কোনো বিশেষ মতাদর্শের প্রতি টিল্টেড না, ঝুঁকে পড়া না। একই বিষয়ে যদি আমরা দেখি এরকম, ডেফিনেটলি এটা নিয়ে আপত্তি হয়তো উঠবে। লেজুর ভিত্তিক যে রাজনীতির ব্যবস্থা, যেমন ছাত্র, শিক্ষক, ভাতৃপ্রতিম থেকে শুরু করে কোনো কিছুই যাতে না থাকে, লেজুর ভিত্তিক সংগঠন না রাখার সুপারিশ করেছে, এটি নিয়ে আপনি কি বলতে চাই? আমি আপনার প্রশ্নে যাবার আগে আমি আরেকটা সুপারিশের ব্যাপারে একটু আগ্রহী হয়ে কথা বলতে চাই। সুপারিশটি করা হয়নি, কিন্তু সুপারিশটি করা উচিত ছিল। যেমন সংসদ সদস্যের কাজ কিন্তু রাস্তা নির্মাণ, ব্রিজ কালভার্ট নির্মাণ নয়, ফর গড সেক। আমাদের মাথার মজ্জার ভেতরে কিন্তু আছে রাস্তা বানায় দিবে, আমাদের টিসিবির কার্ড করে দিতে পারবে, আমাদের বয়স্ক ভাতা দিতে পারবে, বিধবা, এগুলো এমপির কাজ হওয়ার কথা নয়। এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এমপির কাজ হচ্ছে আইন আসার পর সেটাকে ভেটিং করা, দেখা কোন কোন জায়গায় পরিবর্তন আনা দরকার। এমপির কাজ হচ্ছে পলিসি ডিসিশনে ভূমিকা রাখা। এমপির কাজ হচ্ছে যারা সরকারে আছে তাদের জবাবদিহিতার মধ্যে আনা। এই জায়গাতে সংস্কারটা বেশি জরুরি বলে মনে করছেন? না, কাদেরকে আপনি এমপি বানাচ্ছেন সেটা নিয়ে কোনো শব্দ নাই। আমরা এর আগে মাদক ব্যবসায়ী এমপি দেখেছি, আমরা এর আগে স্বর্ণ চোরাচালানকারী এমপি দেখেছি, আমরা এর আগে ভূমিদস্যু এমপি দেখেছি, আমরা এর আগে মানে মানব পাচারকারী এমপি দেখেছি। আমরা কি আসলে ওটার রিপিটেশন চাই কি চাই না? এটা আমাদের ঠিক করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর উপর সেই চাপ তৈরি করতে হবে যাতে তারা কেবলমাত্র একটা লোক অ্যাফ্লুয়েন্ট, একটা লোকের মাসল অ্যান্ড মানি পাওয়ার আছে, সো তাকে আমি নমিনেশন দিয়ে দিই, এটা যেন না হয়। এক। দুই হচ্ছে এমপির যেই কাজ সেই ব্যাপারে ধারণা হবার জন্য একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আপনি এখন মানে ঠিক আছে, আপনি এমপি হতেই পারেন, আপনার জনসমর্থন আছে, বাট অ্যাট দ্য সেম টাইম পলিসি মেকিং অ্যান্ড পলিসি ডিসিশন বোঝবার জন্যে একটা ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিং, একটা ন্যূনতম প্রজ্ঞা, একটা ন্যূনতম বুঝের দরকার আছে, যেটা আসলে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা না থাকলে একেবারে যে হয় না, ডেফিনেটলি এক্সেপশনস তো আছেই, বাট that doesn't prove the rule. So ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকাটা জরুরি বলে মনে করছেন। আর লেজুর বৃত্তির ক্ষেত্রে যেটা বলছিলাম যে ছাত্র রাজনীতি বাংলাদেশে ছিল, শুরু থেকেই ছিল, ছোট করে শুনবো, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে। যুগ ধরে ছাত্র রাজনীতি আছে। ছাত্র রাজনীতির মানে যদি হয় ভাইয়া কালচার, দাদা কালচার, ভাইয়া যা বলবে তাই, তাহলে সেই রাজনীতি ডেফিনেটলি না বলা। ফর এক্সাম্পল আবরারকে সারা রাত ধরে ঠান্ডা মাথায় বড় ভাইদের নির্দেশে পিটিয়ে যারা হত্যা করে, সেটা নাম যদি এখন আপনি ছাত্র রাজনীতি দেন তাহলে তো আমি আপত্তি করবই। কিন্তু যেই ছাত্র মানে লেজুর ভিত্তিক সব আসলে সংগঠন নিয়েই কথা বলেছে, সেটা নিয়ে এক লাইনে একটু শুনতে চাইবো। লেজুর ভিত্তিক বলতে যদি দলীয় অপকর্মকে ফ্যাসিলিটেট করা সেই ছাত্রদের কাজ হয়, সেই ছাত্র রাজনীতি আসলে